ইতিহাসের প্রায় প্রতিটি সফল গণ-অভ্যুত্থান বা বিপ্লবের পরই কোনো না কোনো ধরনের সনদ তৈরি করা হয়। এর উদ্দেশ্য হলো জনগণের আন্দোলনের দাবিগুলোকে সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে রূপ দেওয়া। বাংলাদেশের মানুষ দীর্ঘদিনের বহু বঞ্চনা আর স্বৈরাচারী সরকারের নিপীড়ন থেকে রেহাই পেতে 2024-এর গণ-অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল। এদেশের মানুষের আশা ছিল নতুন করে আর কোনো সরকার যেন স্বৈরাচার হয়ে উঠতে না পারে। জনগণের সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্যই আন্দোলনকারী ছাত্র জনতা সহ সকল শ্রেণী পেশার নাগরিকরা এক ধরনের সাংবিধানিক নিশ্চয়তা চেয়েছিল, আর সেই নিশ্চয়তার প্রতিফলনই হলো জুলাই সনদ। কোনো অভ্যুত্থান সফল হওয়ার পর জনগণের আন্দোলনে সরকার বা শাসন ব্যবস্থা ভেঙে পড়ে, সেই সাথে রাষ্ট্রীয় কাঠামোগুলো বদলে ফেলার প্রয়োজনীয়তা দেখা দেয়। তখন আগের সংবিধান, নির্বাচন ব্যবস্থা, প্রশাসন, বিচার ব্যবস্থার মতো সকল পুরনো ব্যবস্থা অকার্যকর মনে হয়। এমন পরিস্থিতিতে আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক দল, নাগরিক সংগঠন ও পেশাজীবী নেতাদের সমন্বয়ে একটি সনদ তৈরি করা হয়, যেখানে বলা থাকে আন্দোলনের পর রাষ্ট্র কিভাবে চলবে, কে নেতৃত্ব দিবে, কোন কোন সংস্কার অবিলম্বে করা হবে এবং জনগণের দাবিগুলো কিভাবে পূরণ করা হবে। আধুনিক ইতিহাসে প্রথম রাজনৈতিক চার্টার হলো ফরাসি বিপ্লবের পর তৈরি হওয়া ডিক্লারেশন অব দি রাইটস। এছাড়া ব্রিটিশদের বিদায়ের পর ভারতীয় সংবিধানও মূলত এক ধরনের সনদ। দক্ষিণ আফ্রিকায় বর্ণ বৈষম্য বিলোপের পর প্রণয়ন করা হয় ফ্রিডম চার্টার। এরকমভাবে বহু গণ আন্দোলনের পরেই সনদ গ্রহণের নজির রয়েছে। 2024-এর জুলাই আন্দোলনের পরও রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য একটি সনদের দরকার ছিল, আর তারই ধারাবাহিকতায় তৈরি হয় জুলাই সনদ। 2025 সালের 17 অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জাতীয় ঐক্যমত্য কমিশন এবং বাংলাদেশের 25টি রাজনৈতিক দল আনুষ্ঠানিকভাবে জুলাই সনদে স্বাক্ষর করেছে। এই সনদে রাষ্ট্রীয় কাঠামো, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ও প্রশাসনিক সংস্কার সংক্রান্ত বিভিন্ন অঙ্গীকার অন্তর্ভুক্ত হয়েছে। জুলাই সনদে মোট 28টি প্রতিশ্রুতি আছে। জুলাই বিপ্লবের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত হওয়া অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করেছিল। এর অংশ হিসাবে 11টি সংস্কার কমিশন গঠন করা হয়। সেই সব কমিশনের সুপারিশমালা গ্রহণের উদ্দেশ্যে আবার 7 সদস্য বিশিষ্ট জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয়। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে দীর্ঘ 8 মাসে প্রায় 72 ঘন্টা রাজনৈতিক দল ও অন্যান্য শক্তির সঙ্গে আলোচনার পর জুলাই সনদ তৈরি করা হয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন এবং এর ক্ষমতা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা মতপার্থক্য থাকা সত্ত্বেও 17 অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিকভাবে জুলাই সনদে স্বাক্ষর সম্পন্ন করা হয়। তবে জুলাই সনদটি নানা কারণে সমালোচিত হয়ে ওঠে। সে কারণে জুলাই সনদ স্বাক্ষরের দিনও সংসদ ভবনের বাইরে ব্যাপক সংঘর্ষ হয়। দেশের জনগণের যে ধরনের সংস্কারের আশা আকাঙ্ক্ষা নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতায় বসিয়েছিল, সেই ধরনের সংস্কারের কোনো বাস্তবায়ন নেই বললেই চলে। বহু ধাপে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার পর জুলাই সনদের খসড়া চূড়ান্ত করা হলেও এই সনদ নিয়ে সকলে একমত নয়। জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে 30টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি এবং আরও কয়েকটি রাজনৈতিক দল প্রথম দিকে জুলাই সনদের প্রতি তেমন গুরুত্ব দেয়নি। তখন বিএনপি বলেছিল জুলাই সনদ ছাত্রদের জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির জন্য বিশেষভাবে উপকারী হবে। পরবর্তীতে বিএনপি জানায় তারা জুলাই সনদের রাষ্ট্রীয় স্বীকৃতির পক্ষে, তবে এই সনদ সংবিধানে অন্তর্ভুক্ত করার বিপক্ষে। অন্যদিকে যে নাগরিক পার্টিকে নিয়ে এত বিতর্ক, সেই এনসিপি জুলাই সনদের স্বাক্ষর থেকে বিরত থেকেছে। তাদের সাথে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি বা সিপিবি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের মার্ক্সবাদী শাখা এবং বাংলাদেশ জাসদ সনদে স্বাক্ষর করেনি। এনসিপি সহ এসব দল অভিযোগ করে যে সনদে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করা হয়েছে এবং সংবিধানের মৌলিক নীতিমালা পরিবর্তনের চেষ্টা করা হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস জুলাই সনদে স্বাক্ষরকে নতুন বাংলাদেশের সূচনা হিসেবে আখ্যায়িত করেন। এতে সংবিধান, নির্বাচন, বিচার ব্যবস্থা ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের প্রস্তাব থাকলেও স্বাস্থ্য, শিক্ষা, অর্থনীতি, শ্রম ও নারী অধিকারের বিষয়ে উল্লেখযোগ্য কিছু নেই বলে সমালোচনা রয়েছে। অর্থনীতিবিদদের মতে সাধারণ মানুষের জীবনের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোই জুলাই সনদে উপেক্ষিত হয়েছে। স্বাস্থ্যখাত সংস্কার কমিশন জনবান্ধব স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে নানা সুপারিশ করলেও তা সনদে স্থান পায়নি। ফলে দেশের প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবার সংকট এখনও আগের মতোই রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। অর্থনৈতিক সংস্কার নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। অর্থনৈতিক খাতে দুর্নীতি ও অর্থ পাচার বন্ধে কিছুটা প্রস্তাব থাকলেও আর্থিক খাত সংস্কারের সুনির্দিষ্ট নীতিমালা অনুপস্থিত। অর্থনীতিবিদরা এটিকে সনদের অন্যতম দুর্বলতা বলে উল্লেখ করেছেন। শিক্ষা খাতেও কোনো সংস্কার প্রস্তাব যুক্ত করা হয়নি। 2024 সালের কোটা সংস্কার আন্দোলনের পটভূমিতে শিক্ষা বৈষম্য দূরীকরণ একটি মূল দাবি হিসেবে থাকলেও জুলাই সনদেই তার কোনো প্রতিফলন নেই, যার মাধ্যমে শিক্ষার্থীদের মূল আকাঙ্ক্ষায় অপূর্ণ রয়ে গেছে। নারী ও শ্রম খাত নিয়ে হতাশা প্রকাশ করা হয়েছে। 2টি কমিশন রিপোর্ট জমা দিলেও সেগুলোর কোনো সুপারিশ সনদে স্থান পায়নি। বিশ্লেষকদের মতে শ্রমিক ও নারীদের অধিকার সুরক্ষার বিষয়গুলো যুক্ত করা অত্যন্ত জরুরি ছিল।
যদিও নারী কমিশনের সুপারিশগুলো কিছুটা অবাস্তব এবং বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। সেই সাথে নারী কমিশন এদেশের সিংহভাগ মুসলিম নারীদের কোনো প্রতিনিধিত্ব করে না। তারা পশ্চিমা মূল্যবোধ এদেশের ধর্মভান জনগণের উপর চাপিয়ে দিতে চেষ্টা করেছিল। আইনজীবী ও গবেষকরা মনে করেন, জুলাই সনদের সংবিধান ও রাষ্ট্রীয় কাঠামোগত সংস্কারের বিষয়গুলো প্রাধান্য পেলেও প্রান্তিক নারী ও সাধারণ মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, সংস্কার প্রক্রিয়া দীর্ঘমেয়াদী। ভবিষ্যৎ নির্বাচিত সরকার অন্যান্য কমিশনের রিপোর্টের ভিত্তিতে কাজ করতে পারে, তবে বাংলাদেশের প্রেক্ষাপটে এই ধারণা একেবারেই অমূলক। অন্তর্বর্তীকালীন সরকারের মতো একটি তথাকথিত অরাজনৈতিক নিরপেক্ষ সরকারই মোটা দাগে ন্যূনতম সংস্কার করতে যেখানে ব্যর্থ হয়েছে, সেখানে ভবিষ্যতে কোনো রাজনৈতিক সরকার কখনো এমন কোনো সংস্কার করবে না যাতে করে তাদের ক্ষমতায় অপব্যবহার সীমিত হয়। সব মিলিয়ে জুলাই সনদ বাংলাদেশিদের জন্য এক আড়ম্বরপূর্ণ প্রহসন মাত্র। এতে অনেক গালভরা কথা যেমন আছে, তেমনি বৈষম্য বিরোধী এই সনদেই রয়ে গেছে বহু বৈষম্যের বীজ। এই সনদ নিয়ে আমরা হয়তো আশা করতে পারি, তবে হতাশার নিশ্চয়তাও জুলাই সনদের মধ্যেই দেওয়া আছে।